আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. আলহামদুলিল্লাহ, আজকে আমাদের এসো তাজবিদ শিখে 28তম ব্যাচের 4র্থ ক্লাস। গতকালকে আমাদের হরফের যে অধ্যায়টা, এইটার আলোচনা মোটামুটি ভাবে শেষ হয়ে গেছিল। আজকে ইনশাল্লাহ আমরা নতুন আলোচনা শুরু করব। ওইটা হবে ইনশাল্লাহ যুক্ত বর্ণের আলোচনা, যেটা কি কিনা আরবিতে মুরাক্কাব বলা হয়। তো এর আগে আমরা এই পিছনের হরফ এর নাম সম্পর্কিত বিষয়গুলো আরেকটু দেখি। আজকে আসলে আমার একটু দেরি হয়ে গেল, আমি এক জায়গায় গেছিলাম, তো পথে ছিলাম। তো পথে থাকার কারণে গাড়িতে খুব আওয়াজ ছিল, যে কারণে একটু 10 মিনিট দেরি হইল। তো ইনশাল্লাহ আমরা শেষের দিক থেকে একটু সময় নেওয়ার চেষ্টা করব, 10 মিনিট। তো গতকালকে হরফ সম্পর্কিত যে আলোচনাগুলো একটু নতুন হয়েছিল, ওইটা হলো যে নুক্তা। যে আরবি 29 হরফের ভিতরে 14টা হরফে নুক্তা নেই, বলতে পারি 14টা হরফ হলো নুক্তা ছাড়া, আর 15টা হরফ হলো নুক্তাওয়ালা। তো নুক্তাওয়ালা হরফ হলো মোট 15টি। তো এর ভিতর এক নুক্তাওয়ালা হরফ 10টি, 2 নুক্তাওয়ালা হরফ 3টি এবং 3 নুক্তাওয়ালা হরফ হলো 2টি। এবং 3টা হরফের নুক্তা হলো নিচে, বা, জিম এবং ইয়া, এই 3টা হরফ। আর বাকি যে নুক্তাওয়ালা 12টা হরফ, এদের নুক্তা হলো উপরে। তো আজকে প্রথমে আপনারা একজনে হরফের নামগুলি বলবেন এবং নুক্তার আলোচনাটা করবেন। যেমন আমি একটু বলে দেখাচ্ছি। যেমন আলিফ নুক্তা নেই, বা নিচে 1 নুক্তা, তা উপরে 2 নুক্তা, সা উপরে 3 নুক্তা। এইভাবে হরফের নামগুলাকে শোনাবেন। আমরা প্রত্যেকে একটু নিজে নিজে চেষ্টা করতে থাকি, আর বাকি যারা এই মুহূর্তে শুনাইতে পারবেন তারা একটু শুনান। জি, মাশাআল্লাহ। তৌহিদুর রহমান ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি। আলিফ, বা, বার নিচে 1 নোক্তা, তা, তায়ের উপরে 2 নোক্তা, সা, সায়ের উপরে 3 নোক্তা, জিম, জিমের নিচে 1 নোক্তা, হা, হার নোক্তা নেই, হ, হয়ের উপরে 1 নোক্তা, দাল, জাল, জালের উপরে 1 নোক্তা, র, রয়ের কোনো নোক্তা নেই, জা, জায়ের উপরে 1 নোক্তা, সিন, সিনের কোনো নোক্তা নেই, শিন, শিনের উপরে 3 নোক্তা, সদ, সদ নোক্তা নেই, দদ, দদের উপরে 1 নোক্তা, ত,
নোক্তা নেই। জয়ের উপরে এক নোক্তা। আইন নোক্তা নেই। গইন গইনের উপরে এক নোক্তা। ফা ফায়ের উপরে এক নোক্তা। অফ অফের অফ অফের উপরে দুই নোক্তা। কাফ নোক্তা নেই। লাম নোক্তা নেই। মিম নোক্তা নেই। নুন নুনের উপরে এক নোক্তা। ওয়াও ওয়াও হা হামজা ইয়ার নিচে দুই নোক্তা। জি, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। জি তৌহিদ ভাই, ঠিক আছে। এরপর কামরুল ভাই শোনাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলিফ নোক্তা নাই। বা বায়ের নিচে এক নোক্তা। তা তায়ের উপরে দুই নোক্তা। সা সায়ের উপরে তিন নোক্তা। জিম জিমের নিচে এক নোক্তা। হা নোক্তা নাই। খ খয়ের উপরে এক নোক্তা। দাল দাল নোক্তা নাই। জাল এক নোক্তা। র নোক্তা নাই। জা নোক্তা উপর জালের উপর এক নোক্তা। সিন নোক্তা নাই। শিন উপরে তিন নোক্তা। সদ নোক্তা নাই। দদ উপরে এক নোক্তা। ত নোক্তা নাই। জ উপরে এক নোক্তা। আইন নোক্তা নাই। গইন এক নোক্তা। ফা উপরে এক নোক্তা। কফ উপরে দুই নোক্তা। কাফ নোক্তা নাই। লাম নোক্তা নাই। মিম নোক্তা নাই। নুন উপরে এক নোক্তা। ওয়াও হা হামজা নোক্তা নাই। ইয়া দুই নোক্তা, নিচে দুই নোক্তা। নিচে দুই নোক্তা। জি মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, সুন্দর হয়েছে কামরুল ভাই। আচ্ছা, আসসালামু মুশতাক আলাইকুম। ভাই। ওয়া আলাইকুম আসসালাম। জি মুশতাক ভাই। জি ওস্তাদ জি, আমি কি ওই যে যেটা শো করতেছে 9 নম্বর পৃষ্ঠা ওটা দেখে বলতে পারি? আচ্ছা, আপনি হরফের ধারাবাহিকতা যেটা আছে ওই ধারাবাহিকতায় বলতে পারলে ভালো হয়, যেমনটা কিনা এই দুইজন বললেন। জি আসসালামু জি আলাইকুম। মুশতাক ভাই। ওয়ালাইকুম আসসালাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ নুক্তা নেই। বা নিচে এক নুক্তা। তা উপরে দুই নুক্তা। সা উপরে তিন নুক্তা। জিম নিচে এক নুক্তা। হা নুক্তা নেই। হ উপরে এক নুক্তা। ডাল নুক্তা নেই। ডাল উপরে এক নুক্তা। র এই নামটা বলার সময় মুশতাক ভাই, এটা দাল জাল এই আকারটা টান হবে আর কি। দাল জাল হবে। নুক্তা নেই। জাল উপরে এক নুক্তা। র নুক্তা নেই। যা উপরে এক নুক্তা। সিন নুক্তা নেই। সিন হবে। সিন নুক্তা নেই। শিন উপরে তিন নুক্তা। সদ নুক্তা নেই। দত উপরে এক নুক্তা। ত নুক্তা নেই। জ উপরে এক নুক্তা। আইন নুক্তা নেই। গইন উপরে এক নুক্তা। ফা উপরে এক নুক্তা। কফ উপরে দুই নুক্তা। কাফ নুক্তা নেই। লাম নুক্তা নেই। মিম নুক্তা নেই। নুন উপরে এক নুক্তা। ওয়াও নুক্তা নেই। হা
নুক্তা নেই। হামজা নুক্তা নেই। ইয়া নিচে 2 নুক্তা। নিচে 2 নুক্তা। জি মাশাআল্লাহ, মাশাআল্লাহ মুস্তাক ভাই, জাযাকাল্লাহ। আচ্ছা, আমরা বাকি যারা আছি এইভাবে বলতে আমাদের কারো কোনো সমস্যা হবে কিনা? আমাদের যদি কারো কোনো সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই এই বিষয়টা আহ, জানাইতে হবে। যদি কোনো সমস্যা থেকে থাকে এই এতটুকুর ভিতর, হরফের নাম এবং এলোমেলো ভাবে যদি হরফ থাকে তাহলে চিনতে পারা এবং নুক্তা নির্ণয় করতে পারা, এই বিষয়ে আমাদের কোনো সমস্যা আছে কিনা? আচ্ছা, আলহামদুলিল্লাহ, বোধহয় আমাদের সমস্যা হবে না। সমস্যা হইলে কিন্তু অবশ্যই জানাইতে হবে। আমরা যেহেতু একটু সামনের দিকে যাচ্ছি, তো সামনে যে বিষয়টা, তো এই আমাদের যে ক্লাসের ধারাবাহিকতাগুলা, এটা কিন্তু একটা আর একটার উপর নির্ভরশীল। একটা বিষয় যদি আমাদের অস্পষ্টতা থেকে থাকে, তো পরবর্তী বিষয়টা কিন্তু আমাদের জন্য বিষয়ের আলোচনাটাই আমাদের জন্য একেবারে ফায়দাহীন হয়ে যাবে। তো এই জন্য যদি কোনো সমস্যা থাকে অবশ্যই এটা জানাইতে হবে। তো প্রয়োজনে যেহেতু আমরা সবাই একসাথে বলতেছি, তো যতটুকু সম্ভব একটু আরেকটু আলোচনা করার সুযোগ থাকলে আমরা আরেকটু আলোচনা করার চেষ্টা করব। তো আজকে তাহলে আমরা একটু সামনের দিকে যাই। তো আমাদের সামনের বিষয়টা হবে যুক্ত বর্ণ নিয়ে। তো আগেই বলা হয়েছিল যে আরবিতে একটা হরফ এককভাবে যেমনটা দেখায়, যখন যুক্ত তার ডানে বামে অন্য আরেকটা হরফ থাকে, তো তখন দেখা যায় যে ওই হরফটার রূপটা পরিবর্তন হয়। তো এমন পরিবর্তন 22 হরফের ক্ষেত্রে হয়, বাকি 7 হরফের ক্ষেত্রে এই পরিবর্তনটা আসে না। যেমনটা সহজে দেখলেই আমরা এখানে বুঝতে পারবো। এই যে দেখেন, এখানে বা দেওয়া আছে, বা। তো বা যখন এককভাবে থাকে তখন তো আমরা বাকে এইভাবেই চিনি, উপরের দিকে 2টা মাথা দিয়ে লম্বা লম্বি টান, নিচে একটা নুক্তা। কিন্তু বা যখন শুরুতে, মাঝে বা শেষে যুক্ত হয়, তো একটা হরফ যুক্ত হওয়ার 3টা অবস্থান, 3টা জায়গা। হয়তো শুরুতে যুক্ত হবে, অথবা মাঝে যুক্ত হবে, অথবা শেষে যুক্ত হবে। শুরুতে এবং মাঝে এই 2 অবস্থার মাঝে পরিবর্তনটা বেশি হয়। আর যখন শেষে যুক্ত হয় ওই সময়টায় দেখা যায় যে হরফের যে একক রূপ, এইটা মোটামুটি ভাবে ঠিক থাকে, এইখানে তেমন একটা পরিবর্তন আসছে না। প্রত্যেকটা হরফের ক্ষেত্রে যে সমস্ত হরফগুলা মিলিয়ে লেখা যায়, ওই সমস্ত হরফ যখন শেষে যুক্ত হয় তখন ওই হরফের একক যে রূপ, ওই রূপের মাঝে তেমন একটা পরিবর্তন থাকে না। তবে যখন শুরুতে বা মাঝে আসে ওই সময়টায় একটা বড় ধরনের পরিবর্তন দেখা যায়, যে একক যে রূপ ওইটার সাথে একেবারে খুব একটা মিলই থাকে না এমন। তো যেমন এখানে বাকে দেওয়া হয়েছে উদাহরণ প্রথমে, প্রত্যেকটাই দেওয়া আছে এখানে। তো বা যখন শুরুতে একক থাকে তখন তো এইভাবে, যখন শুরুতে আসে তখন শুধুমাত্র একটা দাঁতের মতো থাকে, দাঁতের নিচে এক নুক্তা। এই যে এখানে নুক্তার ভূমিকাটা খুব বেশি, কারণ এই দাঁতের নিচে এক নুক্তার জায়গায় যদি 2 নুক্তা দেওয়া থাকতো তখন কিন্তু এইটার বা হইতো না। বা উপরে এক নুক্তা দেওয়া থাকলে তখন ওইটা বা হইতো না, ওইটা অন্য হরফ হয়ে যেত, নুন হইতো। বা উপরে 2 নুক্তা থাকলে তা হইতো, উপরে 3 নুক্তা থাকলে সা হইতো। তো শুরুর রূপ শব্দের শুরুতে এইভাবে দেওয়া থাকে, বা তারপর শব্দের মাঝে এইভাবে, শব্দের শেষ, শেষটা আসলে এইটা হবে শেষ। এখানে মাঝেও একটা বা আছে, হা বা ইয়া বা। তো হা তো এই মাঝের বাটা এখানে আমাদের মূল উদ্দেশ্য না, দেখানো দেখানোর উদ্দেশ্য হলো একেবারে শেষের যে বাটা ওইটা। তো এইভাবে যখন যুক্ত ভাবে আসে তখন হরফের রূপটা এমন পরিবর্তন হয়। এই যুক্ত বর্ণের বিষয়টা আমরা এইভাবে না দেখে যদি একটু আলাদাভাবে দেখি তখন আমাদের জন্য আর একটু সহজ হবে।
ইনশাল্লাহ। দেখেন এই চ্যাপ্টারটার নাম হলো মুরাক্কাব বা যুক্ত বর্ণ। মুরাক্কাব মানে হলো যুক্ত হওয়া ইত্যাদি। তো আরবি হরফ যখন মিলিত অবস্থায় লেখা হয় ওই সময় এই কথাটা আমাদের মনে রাখতে হবে, এটা একটা মূল সূত্র, যে আরবি হরফগুলি মিলিত অবস্থায় তার ডান মাথা দেখে চিনতে হয়। সাধারণত ডান মাথা বলতে পারি বা প্রথম দিকটা দেখে হরফকে চিনতে হয়। যখন যুক্ত হয় ওই সময়টায় সাধারণত হরফের শেষের যে অংশটা, পরের যে অংশটা, ওইটাকে ফেলে দেওয়া হয়, ডান অংশটাকে রাখা হয় এবং নুক্তাটাকে রাখা হয়। নুক্তা অক্ষত থাকে, নুক্তার অবস্থানও অক্ষত থাকে, নুক্তার সংখ্যাও অক্ষত থাকে। উস্তাদ জি আসসালামু আলাইকুম। স্ক্রিনে কিছু শো হচ্ছে না, সাদা আচ্ছা, এখানে দেখাচ্ছে। হোয়াইট বোর্ড শেয়ার করা হয়েছে, ও এখানে আমি আচ্ছা একটু আচ্ছা। লিখে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। যেটা বললাম, যেমন দেখেন এটা মনে করেন বা, তো বাটাকে আমি দুই ভাগে লিখছি। এর কারণ হলো ওই যে মোরাক্কাবের বিষয়টা, ওইটা বোঝানোর জন্য। তো মোরাক্কাব কিভাবে হয়, মনে করেন এই যে বা, এই বা এর সঙ্গে আলিফ যুক্ত হবে। তো আগেই বললাম মোরাক্কাব মানে মিলানো, একটা আর একটার সাথে মিলিয়ে দেওয়া, এটাকে বলা হয় মুরাক্কাব। তো এইখানে আমরা যে কাজটা করব, বায়ের সঙ্গে আলিফকে মিলিয়ে লিখব, বায়ের সঙ্গে আলিফকে মোরাক্কাব, আলিফের সঙ্গে বাকে মোরাক্কাব করব, বা বায়ের সঙ্গে আলিফকে মোরাক্কাব করব, যেটাই হোক, যেহেতু আলিফ পরে আসবে বাটা আগে আসবে। তো মোরাক্কাব মানে কি, মোরাক্কাব মানে মিলিয়ে লেখা। আর ওই যে একটা কথা বললাম, আরবি হরফগুলো যখন মিলিয়ে লেখা হয় ওই সময়টায় হরফের ডান মাথা বাকি থাকে আর বাকি অংশটা থাকে না। তো যেমন এইখানে ডান মাথা বলতে এই অংশটা, এই অংশটা, এইটা হচ্ছে ডানের অংশ, আর বাকিটা হলো বামের অংশ। তো যখন আরবি হরফ মিলে লেখা হয় ওই সময়টায় ডান মাথা দেখে চিনতে হয়, বা ডানের অংশ বাকি থাকে, বামের অংশটা আর থাকে না। তো কি হবে এইখানে, এই বামের যে অংশটা এইটা বাদ যাবে। আর যে কথাটা বলা হইলো নুক্তা, নুক্তা এইটা বাকি থাকে। নুক্তার অবস্থান এবং নুক্তার সংখ্যা এই দুইটার মাঝে কোনো পরিবর্তন আসে না। তো এখন যদি বায়ের সঙ্গে আলিফকে মোরাক্কাব করতে যাই তখন কেমন হবে, তো মনে করেন আমরা বাম অংশটা মুছে শুধুমাত্র ডানের অংশটা রাখছি, এইখানে এইভাবে একটা আলিফ যোগ হয়ে যাবে। তার মানে এইখানে বায়ের সঙ্গে আলিফ যুক্ত হয়ে গেল। তো নোকটা যেহেতু যখন একক রূপ ছিল তখন লম্বা থাকার কারণে মাঝে দেওয়া হইতো, এখন যেহেতু রূপটা ছোট হয়ে গেছে তো নোটটাকে নিয়ে এখানে দিতে হবে। তো হয়ে গেল বা এবং আলিফ, বা এবং আলিফ। তো আরবিতে এই যে বাকে বোঝানোর জন্য যে অংশটা রাখা হয়েছে, এই অংশটা মুছে গেল, বা এবং আলিফ। তো বাকে বোঝানোর জন্য যে অংশটা রাখা হয়েছে এইটাকে দেখতে দেখেন অনেকটা দাঁতের মতো দেখা যায়, এটাকে দেখলে মনে হয় যে একটা দাঁত। তো এই যে দাঁত, নোক্তাটা বাদ দিয়ে শুধুমাত্র এই দাঁতটা যে আছে, এই দাঁতটা দিয়ে আরবিতে মোট 5টা হরফ বানানো হয়। তো এই জন্য ছাত্রদেরকে মাদ্রাসায় ছোট বাচ্চাদেরকে এইভাবে পড়ানো হয় যে এটাকে নুরানি একটা পদ্ধতির নাম, এই পদ্ধতিতে কোরআন শরীফ শিখানো হয়। তো এটাকে বলা হয় নুরানি পদ্ধতি। তো নুরানি পদ্ধতিতে বাচ্চাদেরকে এইভাবে পড়ানো হয় যে এইটা হলো দাঁত, নুরানির ভাষায় এটাকে দাঁত বলে। এক দাঁত দিয়ে 5 হরফ হয়, এই যে একটা দাঁত,
এই দাঁত দিয়ে মোট 5 হরফ হয়। তো 5টা হরফ কি কি? 5টা হরফ হলো বা, তা, সা, নুন এবং ইয়া। বা, তা, সা, নুন এবং ইয়া। তো এই 5টা হরফের ক্ষেত্রে এই দাঁতটা ঠিক থাকবে। দাঁতটা কিরকম থাকবে? দাঁতের রূপের মাঝে কোনো পরিবর্তন হবে না। পরিবর্তনটা হবে শুধুমাত্র নোক্তার সংখ্যার ভিতরে। তো এর ভিতরে দেখেন, প্রথমে আসি, যদি বায়ের কাছে আসি আমরা, বায়ের কাছে আসলে বাতে আমরা কি পাই? বাতে এটা হলো বা। তো বায়ের নিচে একটা নুক্তা থাকে। যদি আমরা এক দাঁতের নিচে একটা নুক্তা দিই, তখন এইটা হয়ে যাবে বা। তো এরপর তা। তো তা এবং বায়ের মাঝে পার্থক্য হলো তায়ের উপরে 2টা নুক্তা থাকে। তায়ের উপরে 2টা নুক্তা। তো এক দাঁতের উপরে যদি আমরা 2টা নুক্তা দিই, তখন এটাকে বলা হবে তা। এক দাঁতের উপরে যদি 3টা নুক্তা দিই, তখন এইটা হয়ে যাবে সা। এক দাঁতের উপর যদি একটা নুক্তা থাকে, তো তখন এইটা হবে নুন। আর এক দাঁতের নিচে যদি 2টা নুক্তা থাকে, এইটা হবে ইয়া। তো এক দাঁত দিয়ে আমরা মোট 5টা হরফ পাইলাম। এক দাঁতের নিচে এক নুক্তা থাকলে বা, এক দাঁতের উপরে এক নুক্তা থাকলে হবে নুন, এক দাঁতের উপর 2 নুক্তা থাকলে হবে তা, এক দাঁতের উপর 3 নুক্তা থাকলে হবে সা, এক দাঁতের নিচে 2 নুক্তা থাকলে হবে ইয়া। তো এইখানে এই প্রত্যেকটা 5টা হরফের প্রত্যেকটা হরফকে আমরা আলিফের সঙ্গে মিলিয়ে লিখছি। তো তখন যেমনটা কিনা এইখানে লেখা আছে, তো এইখানে কি হইলো? এই এই যে লেখাটা আছে, এই লেখার মাঝে 2টা হরফ, ইয়া, আলিফ। ইয়া, আলিফ। এক নুক্তা থাকলে বা, আলিফ। উপরে এক নুক্তা থাকলে নুন, আলিফ। উপরে 2 নুক্তা থাকলে তা, আলিফ। 3 নুক্তা থাকলে সা, আলিফ। নিচে 2 নুক্তা থাকলে ইয়া, আলিফ। এই কথাটা যদি আমরা মনে রাখতে পারি, দাঁত, দাঁত এবং ওই 5টা হরফের নুক্তা মনে রাখতে পারলে, তো আমরা এই 3টা হরফ, এই 5টা হরফ যেখানেই থাকুক না কেন, শুরুতে থাকলেও আমরা চিনতে পারবো, মাঝে লেখা থাকলেও চিনতে পারবো, আর শেষে তো আগেই বলা হইলো যে যখন একটা হরফ মিলিত অবস্থায় শেষে আসে, ওই সময়টা তার যে একক রূপ, এইটার মাঝে তেমন একটা খুব একটা পরিবর্তন আসে না। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় কিছুটা পরিবর্তন হয়, তবে ওই পরিবর্তনটা বড় ধরনের না, একক রূপের সাথে অনেকটাই মিল থাকে, বা বেশিরভাগ ক্ষেত্রে পুরোপুরি মিলই থাকে। সমস্যা হবে কি আমাদের শুরু এবং মাঝের অবস্থায়। এক দাঁত দিয়ে 5 হরফ, এক দাঁতের নিচে এক নুক্তা থাকলে বা, উপরে এক নুক্তা থাকলে নুন, উপরে 2 নুক্তা থাকলে তা, উপরে 3 নুক্তা থাকলে সা, নিচে 2 নুক্তা থাকলে হবে ইয়া। তো মোট কথাটা হলো এমন যে এক দাঁত দিয়ে 5 হরফ, এক দাঁতের নিচে এক নুক্তা থাকলে বা, এক দাঁতের উপর এক নুক্তা থাকলে নুন, এক দাঁতের উপর 2 নুক্তা থাকলে তা, এক দাঁতের উপর 3 নুক্তা থাকলে সা, এক দাঁতের নিচে 2 নুক্তা থাকলে হবে ইয়া। তো এখন এই বিষয়টা আমি যদি লিখি এখানে, তো বলতে পারবেন যে কি হইল? এমন একজন একটু আসছেন। জি উস্তাদ। জি, মোশতাক আহমেদ ভাই। জি, মাশাআল্লাহ। জি। আচ্ছা, জি মোশতাক আহমেদ ভাই, এই যে এই লেখাটা এখানে কি আছে মূলত? কিছুই না। হ্যাঁ, কিছুই না। উম, তবে ওই যেটা বললাম যে এক দাঁত বলতে পারি আমরা এটাকে। একদম। এক দাঁত, এর সাথে আলিফ। জি। এক দাঁতের সাথে একটা আলিফ আছে। আলিফ। জি। আচ্ছা, এইটা হলো এক দাঁত, আর এর সঙ্গে আমরা যুক্ত করলাম আলিফ। আলিফ। তো এই এক দাঁত দিয়ে কয়টা হরফ হবে? 5টা। 5টা হরফ হবে। 5টা হরফ হবে। আচ্ছা, এখন মনে করেন এক দাঁতের নিচে আমি একটা নুক্তা দিলাম, কি হইলো? বা, আলিফ। বা আলিফ। বা, আলিফ। বা, আলিফ। জি। এক দাঁতের নিচে 2 নুক্তা দিলাম, কি হইলো?
ইয়া তা আলিফ। আলিফ। ইয়া আলিফ। আচ্ছা, এক দাঁতের উপরে এক নোক্তা দিলে কি হবে? নুন আলিফ। নুন আলিফ। নুন আলিফ। আচ্ছা, দুই নোক্তা দিলে? তা আলিফ। তা আলিফ। তা আলিফ। তিন নোক্তা দিলে? সা সা আলিফ। আলিফ। তা আলিফ। আচ্ছা, তো 5টা হরফ পেয়ে গেলাম। জি। নিচে এক নোক্তা দিলে বা আলিফ, বাহ। উপরে জি। এক নোক্তা দিলে নুন আলিফ, উপরে দুই নোক্তা দিলে তা আলিফ, উপরে তিন নোক্তা দিলে সা আলিফ, নিচে দুই নোক্তা দিলে ইয়া ইয়া। আলিফ। আচ্ছা, তো এইভাবে মনে করেন এই দাঁতটা শুরুতেও থাকতে পারে, মাঝেও থাকতে পারে। যেমন মাঝের একটা অবস্থা দেখানো যাক। শুরুতে এক দাঁত, মাঝের এক দাঁত। আচ্ছা, এখানে একটা, এই যে এইখানে মোট দুইটা দাঁত আছে। এখানে মোট দুইটা দাঁত, এই যে এক দাঁত, মাঝেও এক দাঁত, আর শেষে হলো এটা একটা দাল, দাল যুক্ত অবস্থায় এইভাবে লেখা হয়। তো শুরুর দাঁতের সাথে নোক্তার পরিবর্তনের ফলাফল যেটা হয়, মাঝের দাঁতের নোক্তার পরিবর্তনেও একই রকম ফলাফল হবে। মনে করেন শুরুর দাঁতের নিচে যদি আমরা এক নোক্তা দিই, বা হবে। মাঝের দাঁতের নিচেও এক নোক্তা দিলে বা হবে। দুই নোক্তা হইলে ইয়া, মাঝেও দুই নোক্তা হইলে ইয়া। তো এইভাবে মাঝের আর শুরুর দাঁতের সাথে নোক্তার সম্পর্ক একই রকম, এটার মাঝে কোনো পরিবর্তন হবে না। তো এইভাবে আমরা এই যুক্ত 5টা হরফ সহজেই চিনতে পারি। যুক্ত 5টা হরফ সহজেই চিনতে পারি। তো এরপর আর একটা সূরত, ওই আগেই যেটা বললাম, মুরাক্কাব কাকে বলে? 3টা বিষয়। মুরাক্কাব কাকে বলে? একটা হরফকে আর একটা হরফের সঙ্গে, ডানের হরফকে বামের হরফের সঙ্গে মিলিয়ে লেখাকে মুরাক্কাব বলে। তো আরবি হরফগুলা যখন মুরাক্কাব থাকে তখন আমরা কি দেখে চিনবো? তখন আমরা হরফের ডান মাথা দেখে চিনবো। আরবি হরফগুলা মিলিত অবস্থায় তার ডান মাথা দেখে চিনতে হয়। তো ডান মাথা তো থাকলো, আর পরের বিষয়টা হলো যে নুক্তা। তো আমরা একটা সূরত পাইলাম, এই সূরতের ভিতর 5টা হরফ ছিল। সূরতটার নাম বলতে পারি আমরা দাঁত, এক দাঁত। এক দাঁত দিয়ে আমরা 5 হরফ পাইছিলাম। দ্বিতীয় সূরতটা আমরা এবার একটু যাওয়ার চেষ্টা করি। তো দ্বিতীয়তে হলো, মনে করেন এই, এইটার নাম কি? জিম। 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 জিম ওস্তাদ। আচ্ছা, জিম। তো এইটাকে যদি আমরা মনে করেন আলিফের সঙ্গে যুক্ত করে লিখতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? আচ্ছা, আগেই যেটা বললাম যে যুক্ত মুরাক্কাব অবস্থায়, করতে হবে। হ্যাঁ, মুরাক্কাব মানে মিলে লেখা, মুরাক্কাব করতে হবে। তো এক অংশ বাদ দিতে হবে, এক অংশ বাদ দিতে হবে। তো এইখানে জিমের এক অংশ বাদ দিতে গেলে এতটুক থাকে, এতটুক থাকে। তো এই নিচের যে অংশটা আছে এইটাকে আমাদের বাদ দিয়ে লিখতে হবে। এইটাকে আমরা বাদ দিয়ে দিই। এই বাদ হয়ে গেল। জিমের শুধুমাত্র প্রথম অংশটা কিন্তু আছে, নিচের অংশটা এখন আর নাই। না। এইটাকে যদি আমরা আলিফের সঙ্গে মিলিয়ে লিখতে চাই, আলিফের সঙ্গে এইভাবে যুক্ত করে দিতে হবে। এখন এইটাকে নুরানির ভাষায় যেটা বলা হয়, এটা হলো জিম হার আলিফ। মাথা। জিম হ্যাঁ। কিন্তু এখনো হয় নাই, হ্যাঁ কারণ বলা হয়। জিম নুক্তা থাকলে, নুক্তা কিন্তু আমরা আমাদের এখানে নাই, তো নুক্তা নাই। জি। এইটাকে বলা হয় হার মাথা। এটাকে বলে হ্যাঁ। হার মাথা। এটা কিন্তু আলাদা হার করে মাথা। লিখি। হার মাথা। হার মাথা।
এক দাঁত দিয়ে হয়েছিল আমাদের 5 হরফ, হার মাথা দিয়ে কয় হরফ হইতে পারে দেখি একটু বলেন তিন তো, হরফ। অনুমান কি? 3 তিন তিন হরফ। হরফ। হরফ হইতে পারে। 3 হ্যাঁ, হরফ। 3টা হরফ হইতে হবে, কারণ হা খ জিম এই 3টা দেখতে একরকম, জি জি হা খ জিম দেখতে একরকম দেখায়। তো এইখানে পার্থক্যটা কি? পার্থক্যটা হলো নুক্তার পার্থক্য। আচ্ছা, এইখানে মনে করেন কোন নুক্তা নাই, তাইলে হা এখানে কোনো উস্তাদ, নুক্তা নেই। হ্যাঁ, তাহলে কি হইলো এইখানে? হা হবে। এইখানে মোট হরফ কয়টা? হরফ 2টা, হা আলিফ। হরফ 2টা এখানে আছে, হা এবং আলিফ। তো এখন যদি আমরা উপরে একটা নুক্তা দিয়ে দিই, তখন এই 2 হরফ কি কি? খ আলিফ। হ আলিফ। আলিফ খ হবে। আলিফ। যদি নিচে এক নুক্তা দিই তখন কি হবে? জিম জিম আলিফ। আলিফ। জিম আলিফ। জিম আলিফ। তো সহজ বিষয় হইলো, হার জি মাথা দিয়ে 3 হরফ, উপরে এক নুক্তা দিলে খ, খ আলিফ, নিচে এক নুক্তা দিলে জিম, জিম জিম আলিফ, নুক্তা ছাড়া হা। আর নুক্তা নুক্তা সালাম হা থাকলে, আলিফ। নুক্তা না থাকলে হা আলিফ। তো এই যে হার মাথা দিয়ে হইলো আমাদের 3 হরফ, উপরে এক নুক্তা দিলে খ আলিফ, নিচে এক নুক্তা দিলে জিম আলিফ, আর নুক্তা না থাকলে হা আলিফ। এখন এই যে হার মাথাটা, যখন এই হার মাথাটা শুরুতে আসে তখন তেমন থাকে, শুরুতে আসলে এমন থাকে, তো মাঝে আসলেও হার মাথা এমনই থাকে, তবে কখনো কখনো দেখা যায় যে এই মাথাটার মাঝে কিছুটা পরিবর্তন আসে। তবে যে পরিবর্তনটা আসে ওইটা দেখলে সাধারণত বোঝা যায়, খুব বেশি যে একটা পরিবর্তন হয় বিষয়টা তা না। যেমন মনে করেন এইটা একটা লাম, লাম না, যেহেতু আমরা এক দাঁত চিনতে পারছি, এক দাঁতের বিষয়টাই আনি। উম, এটা হলো এক দাঁত। তো এর সঙ্গে যদি আমি হার মাথা লিখতে চাই, তখন ওই যে শুরুতে যেমন ছিল, এই যে এইভাবে থাকলো, জি জি শেষে মনে করেন যে আরেকটা বা লিখি আমরা, এই শেষে মনে করেন একটা বা। তো শুরুতেও আমরা এই হার মাথাকে যেমন পাইছিলাম, মাঝেও কিন্তু সাধারণত এমনই থাকে, তবে কখনো কখনো দেখা যায় মাঝে এর কিছুটা পরিবর্তন হয়। যেমন এরকম ভাবে একটু পরিবর্তন আসছে, যেমন আহ, এটা হলো এক দাঁত, জি এরকম পরিবর্তন আসে, হ্যাঁ। এরকম একটা পরিবর্তন আসে, এই এরকম ভাবে কিছুটা একটু বেশি বাঁকানো থাকে। এইটা লেখা হয়, এইটা হলো লেখার সুবিধার্থে, জি জি লেখার সুবিধাতে, কারণ আপনি এইভাবে যদি লিখতে যান এক টানে লেখাটা শেষ করতে পারেন। আর যদি ওইভাবে লিখতে চান, ওই যেভাবে প্রথমবার দেখাইলাম ওইভাবে লিখতে চাইলে কলমটা উঠিয়ে তারপর দ্বিতীয়বার আবার লেখাটা শুরু করতে হয়। তো লেখার সুবিধার্থে এইভাবে লেখা হয়। তো এইটাও হার মাথা, এর বিধানটাও ওই একই রকম। তো এইখানেও যদি মনে করেন আমরা নিচে এক নোক্তা দিই, তখন জিম হবে, যদি উপরে উপরে এক নোক্তা দিই খ খা হবে, হবে, আর যদি নোক্তা না থাকে তখন হা হবে। হা হবে। তো আমরা এই মোট কয়টা হরফ হয়ে গেল আমাদের? 8টা হরফ আটটি হয়েছে। হরফ। 3 হরফ 8টা। হয়ে গেল, 8টা হয়ে গেল। মনে করেন এক দাঁত দিয়ে 5 হরফ চিনতে পারছি আমরা, জি বা তা সা জি। নুন ইয়া। হার মাথা দিয়ে 3 হরফ, হা খ 3 জিম হরফ, হা খ জিম। গেল। এরপর পরে দেখেন দাল দাল র জা, দাল দাল, এই যে দুইটা 4 হরফ, হরফ। এই দুইটা হরফ যুক্ত ভাবে, হ্যাঁ এই দুইটা হরফ, এই 4টা হরফ ডাল দাল র জা, এই 4টা হরফ যুক্ত ভাবে কখনো শুরুতে বা মাঝে যুক্ত হয় না। এই 4টা হরফ কখনোই শুরুতে বা মাঝে যুক্ত হয় না, সর্বদাই এরা শেষে যুক্ত হিসেবে আসে। এর অর্থ এই না জি এরা কখনো শব্দের মাঝে আসে না, শব্দের মাঝে আসে, কিন্তু শব্দের মাঝে আসলে এদেরকে আলাদা করে লেখা হয়, এদেরকে জি আলাদা যুক্ত, করে হ্যাঁ শব্দের ভিতরে এদের পাওয়া যায়, তবে এদের ওই একক রূপ যেটা আছে এইটা বাকি থাকে। যেমন মনে করেন আহ,
যেমন একটা শব্দ আরবি, এই যে দাবাতুন, দাবাতুন, এই শব্দের শুরুতে দাল আসছে, জি এই দালটাকে কিন্তু মিলিয়ে লেখা হয় নাই, আলাদাভাবে লেখা হয়েছে। তো শব্দের শুরুতে আসতে পারে কিন্তু ওইটাকে মিলিয়ে কখনো লেখা হবে না। অনুরূপ ভাবে শব্দের মাঝেও আসতে পারে, যেমন মনে করেন আহ, উম, জি এই দেখেন ইয়াদুকা, এইটা কাফটা একই সাথে এইটা হয় ইয়াদুকা। তো এইখানে দেখেন কাফ দাল কিন্তু শেষ করে দেওয়া হয়েছে, পরবর্তীতে কাফকে আলাদা লেখা হয়েছে। এখানে কাফকে দালের সাথে লেখা মিলিয়ে লেখা হয়নি, মিলে লেখা হয়নি। মিলিয়ে লেখা হয়নি। তো অনুরূপ ভাবে দাল দাল র ঝা এরা একই রকম। তো এরা শব্দের মাঝেও আসে, শুরুতেও আসে, শেষেও আসে, কিন্তু যখন এরা শব্দের শুরুতে আসে তখন যখন এদের মাঝে আসে তখন এদের হ্যাঁ, এককভাবে লেখা হয়। তখন ওই একক রূপটাই বাকি থাকে, এদের মাঝে পরিবর্তন আসে না। জি উস্তাদ, তো বুঝতে পারছি। এরপর আসে আমাদের সিন শিন, এরপর আসবে আমাদের সিন এবং শিন। তো সিন দেখতে কেমন? সিন দেখতে হলে এমন, আচ্ছা হয়ে গেল। এটা হলো সিন। তো আগেই বলছিলাম আরবি মুরাক্কাব কাকে বলে, ডানের হরফকে বামের হরফের সঙ্গে মিলে লেখাকে বলে। এটা হলো মুরাক্কাবের প্রথম সূত্র। দ্বিতীয় সূত্র হলো আরবি হরফগুলো মিলিত অবস্থায় তার ডান মাথা দেখে চিনতে হয়। তা এখন ডান মাথা বলতে পারি বা প্রথম দিক, শুরুর দিকটা দেখে চিনতে হয়, আর বাকি যে অংশটা থাকে এইটাকে মুছে ফেলতে হয়, এটা বাকি থাকে না। তো এখন সিনকে যদি আমরা দুই অংশ করতে চাই, তো দুই অংশ কেমন হবে? এই হবে এক অংশ, আর বাকি হলো পরের অংশ। তো সিনকে যদি আমরা মোরাক্কাব করতে চাই তখন এই ডান অংশ দেখে পরের অংশটা মুছে ফেলতে হবে। তো পরের অংশটা মুছলে কি বাকি থাকে? পরের অংশ মুছলে এইটা বাকি থাকে। তো এইটাকে শুরুতে আমরা একটা জিনিস চিনছিলাম যে এক দাঁত। তো এক দাঁতের অনুযায়ী যদি এইটার নাম দিতে চাই তখন এইখানে কয় দাঁত বলতে হবে? এখানে কয় দাঁত কি বলতে পারবেন? 3 দাঁত ইন্দাত উস্তাদ। হ্যাঁ, এখানে 3 দাঁত। তো এখানে হলো 3 দাঁত। ওই 3 দাঁতকে যদি আমরা আলিফের সঙ্গে মোরাক্কাব করি, এই যে সিন মিলাই আলিফ দিলাম হবে। আলিফ, হ্যাঁ, তাহলে কি হইলো? সিন সিন আলিফ আলিফ হইলো। হ্যাঁ, 3 দাঁত। তো 3 দাঁত দিয়ে কয় হরফ হইতে পারে? 1 হরফ। 2 হরফ। সিন এক হরফ। হ্যাঁ, সিন শিন। সিন এবং শিন। সিন এবং শিন। তো নুক্তা যদি না থাকে তখন তো সিন হবে, আর 3 জি দাঁতের উপরে যদি 3টা নুক্তা দিই তখন কি হয়ে যাবে? শিন। শিন সিন হবে। শিন হয়ে যাবে। তখন আমাদের শিন হয়ে যাবে। 3 দাঁত দিয়ে হবে 2 হরফ, যদি 3 দাঁতের উপর 3 নুক্তা থাকে তখন হবে শিন, আর শিন যদি নুক্তা না থাকে তখন হবে সিন। সিন। সিন এবং শিন, 3 দাঁত দিয়ে 2 হরফ, সিন এবং শিন। শিন। তো আমাদের 3টা সূরত হইল। 3টা সূরত সম্পর্কে আমরা এখন পর্যন্ত জানতে পারলাম। জি জি একটা ছিল এক দাঁত, তারপর ছিল হার মাথা, হার মাথা, পায়ের মাথা। দাল তারপর হলো 3 দাঁত।
তিন দাঁত তো দাল দাল রজা আমরা বাদ দিয়ে দিছি, কারণ ওদের তো আসলে যুক্ত ভাবে এদের মূল রূপের মাঝে পরিবর্তন আসে না মোটেও। জি এই যে সুরত গেল আমাদের, তো এক দাঁত দিয়ে আমরা পাইছিলাম 5 হরফ, 5 হরফ, 5 হরফ, দিয়ে 3 হরফ, 3 হরফ, 2 আর হরফ, 2 দাঁত দিয়ে 2 হরফ, এই হার মাথা দিয়ে 3 হরফ, 3 হরফ, আর 3 দাঁত দিয়ে 2 হরফ। 2 হরফ, 2 হরফ। মোট কয়টা হইলো? 10টা না? 5 আর 3 10 8 আর 2 10টা। 10টা 10 হয়ে হরফ। গেল, 10 জি। হরফ হয়ে গেল। আচ্ছা, এখন বাকি যে পরের বিষয়গুলো আছে এইভাবেই এদের পরিবর্তনটা হবে, এইভাবেই এদের পরিবর্তন হবে। তো ওই পরিবর্তনগুলো আমরা এই দিকটা লক্ষ্য করলে সহজেই অনুমান করতে পারবো। জি জি এরপর দেখেন এরপরের যেটা, এরপর আছে আমাদের صاد ضاد যেটা সদ উস্তাদ, দদ। হ্যাঁ, সদ দদ। ضاد। তো সদ এই গেলাম না। সদ দদ। এই যে মনে করেন সদ, দুই অংশে লিখলাম যেহেতু আমাদের একটা অংশ মুছে ফেলতে হবে জি জি মুরাক্কাব যুক্ত করার জন্য। এই যে এখানে দেখেন সদকে যদি আমরা আলিফের সঙ্গে মুরাক্কাব করতে যাই বা যুক্ত করতে চাই, তো তখন আমাদের কি করতে হবে? বামের সদের অংশ মুছে ফেলতে হবে। হ্যাঁ, বামের অংশ মুছে ফেলতে হবে। ফেললাম মুছে। তো এইখানে কি আমাদের মোরাক্কাব হয়েছে? না উস্তাদ, আলিফ যুক্ত হয় নাই, দূরে রয়ে গেছে, যুক্ত হয় না। হ্যাঁ, দূরে রয়ে গেছে। এইটাকে আমাদের আরো কাছাকাছি আনতে হবে, মিলাই দিতে হবে। তো এই যে মনে করেন এইখানে মিলাই দিলাম পরিপূর্ণভাবে। এইটাকে বলা হয় সদের মাথা। সদের মাথা। সদের মাথা। সদের মাথা দিয়ে কয় হরফ হবে? 2 হরফ। 2 হরফ হবে। উপরে যদি একটা নুক্তা দেই, নুক্তা থাকে দদ, ضاد আর নুক্তা দদ ছাড়া আলিফ। সদ। আর নুক্তা ছাড়া হইলে صاد সদ। এই গেল আমাদের চতুর্থ সূরত। তো চতুর্থ সূরতের নাম দিতে পারি আমরা সদের সদের মাথা। মাথা। সদের মাথা দিয়ে 2 হরফ, উপরে এক নুক্তা দিলে দদ, আর দদ, নুক্তা মুছে ফেললে নুক্তা না থাকলে হবে সদ। সদ। সদ আলিফ, বদ আলিফ। তো এরপর হলো ত জ। ত জ এই 2টা হরফ যদিও যুক্ত অবস্থায় শুরুতেও আসে, মাঝেও আসে, শেষেও আসে, কিন্তু এই 2টার মাঝে কোনো পরিবর্তন হয় না। এর একটা তো কারণও আছে। অক্ষরের পূর্ণরূপটাই দেখা যায়। হ্যাঁ, পূর্ণরূপই দেখা যায়। এর কারণ হলো মনে করেন এইটা আমাদের ত, এইটাকে যদি আমরা আলিফের সঙ্গে যুক্ত করতে চাই, তখন এখন ওই কথার দিকে যদি খেয়াল করি যে প্রথম অংশ রেখে বাকি অংশ মুছে ফেলতে হয়। মুছে ফেলতে হবে। তো বাকি অংশ যদি মুছে আমরা একসাথে করে দিই, তখন কিন্তু সদের সাথে মিলে যাবে অনেকটা। সদের সাথে মিলে যাবে, সদের থেকে এর হ্যাঁ, পার্থক্য করাটা একটু মুশকিল হয়ে যাবে। মুশকিল হয়ে যাবে। তো এই জন্য ত্বকে পরিপূর্ণ অক্ষত রেখে যুক্ত করা হয় এইভাবে, পরিপূর্ণ অক্ষত রেখে। তো এই জন্য এখানে তর মাথা আর বলা হয় না, বলা হয় যে ত দিয়ে 2 হরফ যুক্ত অবস্থায় ত দিয়ে 2 হরফ হয়। উপরে এক নুক্তা দিলে র জোয়া, আলিফ, নুক্তা ছাড়া ত। নুক্তা না থাকলে ত আলিফ। ط তো অনুরূপ ভাবে এরা যদি মাঝেও আসে, যেমন দেখেন মাঝে শুরু ত, মাঝে ত, শেষে একটা দাল বানাই দিই। এই শুরুতে ত থাকলেও যেমন দেখেন, মাঝে ত থাকলেও মাঝে ত থাকলে এর মাঝে কোনো পরিবর্তন নেই। তো জ ত দাল কি হবে? আচ্ছা, সদ্দত ত জ। তো 5টা সূরত হয়ে গেল, আর আমাদের এর ভিতরে হরফ অলরেডি 14টা হয়ে গেছে। এই 5টা সূরতের ভিতর এছাড়াও আমাদের 4টা হরফ, সুরাতের ভিতর। 4টা হরফ গেছে, দাল দাল র জা, ওরা আর কি যুক্ত হয় না। তো এরপর হলো আইন এবং গইন।
তো আইন গয়নের বিষয়টাও সদ দত, এক দাঁত, তিন দাঁত এরকম। তো আইন গয়নের ক্ষেত্রেও ডানের অংশটা বাকি থাকে আর নিচের অংশ যেটা আছে ওইটা কাটা পড়ে। এই যে আইনের যে মাথাটা আছে শুধুমাত্র এই মাথাটা রেখে মাথাটা বাকি অংশটা মুছে তারপর মুরাক্কাব করা হয়। তো এই মাথাটা এইভাবে কাটা যাবে, কাটা গিয়ে এই যে এতটুকু মাথা রাখা হয়েছিল এইটাকে এইভাবে আলিফের সঙ্গে যুক্ত করে দেওয়া হয়। তো আইনের মাথা এটাকে বলা বলা হয় আইনের মাথা। আইনের তো মাথা আইনের মাথা দিয়ে কয় হরফ হইতে পারে? 2 হরফ। দুইটি হরফ হইতে পারে। আইন গইন। আইন উপরে গইন। নুক্তা থাকলে গইন, উপরে নুক্তা থাকলে গইন আর নুক্তা না থাকলে নুক্তা আইন। আইন। দেখেন সহজ কিন্তু বিষয়টা। এটা তো জি। হামজার মতন লাগছে। হ্যাঁ হামজার মতো লাগছে, কিন্তু এখানে বিষয়টা হলো হামজাকে আলাদাভাবে লেখা হয়। যেহেতু হামজার মতো লাগে তো এই জন্য হামজাকে আর যুক্ত করে লেখা হয় না, হামজাকে সর্বদা আলাদা করে লেখা হয়। যেমনটা কিনা দাল দাল রজাল, রজার ক্ষেত্রে যেমন আলাদাভাবে লেখা হয়, আইন গয়নের সাথে হামজাকে যদিও একই রকম দেখা যায়, তো একই রকম দেখার কারণে যাতে আমরা সমস্যার ভিতরে না পড়ি এই জন্য জন্য হামজাকে হামজা কখনো যুক্ত হয় না। হামজাকে যুক্ত করে লেখা হয় না, হামজার যে একক রূপ ওইটাই বাকি থাকে। বুঝতে পেরেছি। ওস্তাদ জি, হামজাকে মাঝে মধ্যে গোলহা বলা হয় নাকি? না হামজাকে গোলহা বলা হবে কেন, এটাকে গোল হামজা বলা হয়। হামজাকে গোল হামজা বলা হয়, গোল হামজা বলা হয়। গোল হামজা বলা হয়। আচ্ছা আচ্ছা। তো এরপর আসে আইন গইন, তারপর জি ফা কফ, ফা এবং কফ। তো ফা এবং কফ যদিও দুইটাকে দেখতে দুই রকম দেখা যায়, কিন্তু এদের দুইটার মাঝে একটা জিনিস একটার কমন, থেকে ওইটা হলো যে এদের মাথা, এদের দোনোটার মাথা একরকম থাকে। যেমন এটা যদি ফা বলি, কফ, তো ফা হয় একটু লম্বা ধরনের, কফ হয় একটু গোল ধরনের। তবে এদের ভিতরে এদের যে দুইটা মাথা, এই মাথা দুইটা মাথা মাথা দুইটা মোবাইল তো না ভাঙা মোবাইল দিয়ে চালাই আর কি। আমাদের কারো মাইক মনে হয় চালু আছে, কাইন্ডলি একটু অফ করে নিন। আচ্ছা মাইক্রোফোন সবাই মিউট করে দেন স্যার। আচ্ছা অফ করে দিছি মাইক্রোফোন গুলা। কথা বলার সময় প্রয়োজনে চালু রেখে কথা বলে আবার বন্ধ করে দিবেন, অনেক সময় দেখা যায় যে সাইডে আওয়াজ হয়। তো যুক্ত অবস্থায় ফা এবং কফ এই দুইটা দেখতে একই রকম দেখায়, এদের মাথাটা রাখা হয় আর নুক্তা পার্থক্যের জন্য নুক্তার বিষয়টা থাকে। তো এখন ফাকে যদি আমরা ফা কফকে মোরাক্কাব করতে চাই, তো ওই ক্ষেত্রে আগের নিয়মেই আমাদের শুধুমাত্র ডান মাথাটা থাকবে, ফা এবং কফ উভয়টার ডান মাথাটাই কিন্তু এমন শুরুর অংশটা। তো এর সাথে যদি আমরা একটা আলিফ যোগ করি তো তাহলে হবে এরকম হয়ে যাবে। তো এইটাকে বলা হয় গোল মাথা বলা হয়, এটাকে ফার মাথা আর বলা হয় না, কারণ সদের মাথা, হার মাথা, ওইখানে হা সদ একেবারে হরফের নাম বলে মাথা বলা হয়েছিল। এর কারণ হলো হা এবং সদের ভিতরে কোনো নুক্তা নেই, একেবারে পরিপূর্ণ মাথাটাই হরফের মতো। তো এই জন্য এখানে হরফের নাম বলে বলা হয়েছিল হার মাথা, সদের মাথা। কিন্তু এইটাকে আমরা ফার মাথা বলতে পারি না, কারণ ফা হওয়ার জন্য নুক্তা প্রয়োজন। তো এই জন্য এটাকে বলা হয় গোল মাথা। এই গোল মাথা দিয়ে কয় হরফ বানাইতে পারবো আমরা? 2 হরফ উস্তাদ। গোল মাথা দিয়ে আমরা 2টা হরফ বানাইতে পারবো। উপরে যদি একটা নুক্তা দেই তখন কি হবে? ফা হবে। ফা। ফায়ের সঙ্গে এখানে আমরা কাকে যুক্ত করছি? আলিফ। আলিফ।
আলিফ। তো এখানে ফা আলিফ, আর যদি উপরে দুইটা নোক্তা দিয়ে দিই, কফ 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 আলিফ। আলিফ কফ আলিফ, ফা আলিফ, কফ আলিফ, কফ আলিফ। তো গোল মাথা দিয়ে আমরা দুইটা হরফ পাই, ফা আলিফ, কফ আলিফ। তো আমাদের কয়টা সূরত হয়ে গেল? প্রথমে ছিল এক দাঁত, তারপর হার মাথা, হার মাথা, তারপর তিন দাঁত, সদের মাথা, তারপর পুরো তটাই একটা, তারপর আইনের মাথা, আর এইখানে আসলো গোল মাথা। তো মোট 7টা সূরত হইল, 7টা। এরপরেও আরো আরো 3-4টা সূরত আছে, তবে ওই যে বাকি 3-4টা সূরত, তো এরা হলো একক, এদের সঙ্গে আলাদা শেয়ার নেই। তো এরপর হলো ফা কফ কাফ। তো কাফটাকে একটু ভিন্নভাবে যুক্ত করা হয়। তো আমরা জানি কাফ দেখতে হলো এমন, এরকম থাকে কাফ দেখতে। তো কাফকে যখন যুক্ত অবস্থায় লেখা হয়, ওই সময়টায় কাফের বাহিরের যে অংশটা, এই অংশটাকে মুছে ফেলা হয়। অর্থাৎ এই যে বাহিরের অংশ মুছে ফেলা হয়, শুধুমাত্র ভিতরের যে একটা পেঁচানো চিহ্ন থাকে, এইটাকে রাখা হয়। তো এইটার সঙ্গে যদি একটা আলিফ যোগ করে দিই, তো এইটাকে বলা হবে কাফ আলিফ। তো এইটা হয়ে যাবে কাফ আলিফ। যেমন কাফ আলিফ। এটা হলো কাফ আলিফ। এখানে কিন্তু কাফের বাহিরের অংশটা ছিল না, ভিতরের পুরো অংশটাই অক্ষত ছিল, তো ওই অংশটা দিয়ে লেখা হয় কাফ। এটা হলো কাফ আলিফ। তো কাফ এইখানে একটাই হরফ হয়, এর সাথে অন্য কোনো হরফ যুক্ত নেই। তারপরে লাম। তো লামটা লিখলে প্রথমে একটা আলিফের মতো এবং শেষে একটা প্যাড থাকে। তো লামের সময় ওই যে বাকি নিচের অংশটা, এইটাকে মুছে ফেলে শুধু এই আলিফটাকে বাকি রেখে তারপর এর সঙ্গে এভাবে লেখা হয়। এটা হয়ে গেল লাম আলিফ, লাম আলিফ। এরপরে আরেকটা আছে, ওইটা হলো একটা না, আরো দুইটা। ওইটা হলো মিম। মিমটা এককভাবে এমন। তো মিমটাকে যখন যুক্ত করা হয়, তখন এই মিমের পরবর্তী যে অংশটা, এইটা থাকে না, এই অংশটা থাকে, এই অংশটাকে ফেলে দেওয়া হয়। তো ফেলে দিয়ে এর সঙ্গে এইভাবে যদি যুক্ত করি, তো অনেক সময় দেখা যায় যে আহ, মিমের যে এই মাথাটা, এই মাথাটাকে বিভিন্ন ভাবে লেখা হয়। এইভাবেও লেখা হয়, বা এইভাবেও লেখা হয়। হুম। তো এইভাবে মিম যুক্ত হয়, মিমের যে নিচের দিকের অংশটা থাকে, এইটাকে ফেলে দেওয়া হয়, শুধুমাত্র মিমের মাথাটা বাকি থাকে। তবে এর সাথে অন্য কোনোটার মিল থাকে না এই অর্থে, কারণ এর সাথে অনেক সময় গোল মাথার মিল একটু মনে হইতে পারে। তো গোল মাথার মিল এর সাথে থাকে না, কারণ গোল মাথাটা উপরে বেশি থাকে এবং গোল মাথাটার একটু গলার মতো থাকে। কিন্তু এই মিমের যে মাথাটা আছে, মিমের মাথায় কোনো গলা থাকে না, গোল মাথায় এইভাবে একটু, এই যে একটু গলা থাকে। লাম মিম, তারপর নুন। তো নুন তো আমাদের আগেই চলে গেছে। ওয়াও, ওয়াও যুক্ত ভাবে হয় না। তারপর শুধুমাত্র একটা বাকি, হা। তো গোল হা এককভাবে হয়,
গোলহাটা এরকম থাকে। তো গোলহা যুক্ত হয় কিভাবে, এটাকে যদি আমরা মনে করেন আলিফের সঙ্গে যুক্ত করতে চাই, বাস শুধুমাত্র ভিতর দিয়ে একটা টান দিলেই গোলহা হয়ে যায়। তো প্রথমে হা লিখলাম, এই যে হা। তো হার মোটামুটি বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় হার যে একক চিত্রটা, একক রূপটা এরকমই থাকে। তো এখানে এইভাবে যুক্ত করে একটা আলিফ দিয়ে দেওয়া হয়, হয়ে যায় গোলহা। এইভাবে 22টা হরফ হয়ে যায়, যুক্তভাবে 22টা হরফ হয়ে যায়। আর বাকি থাকে হলো আমাদের 7টা হরফ বাকি থাকে। ওই 7টা হরফ এই নিয়মে যুক্ত হয় না। ওই 7টা হরফ হলো, শুরু থেকে যদি বলি, আলিফ, দাল, দাল, জাল, দাল, র, র, ঝা, জা, ওয়াও, হামজা। হ্যাঁ, এই যে 7টা হয়ে গেল। এই যে 7টা হরফ, এই 7টা হরফ যুক্তভাবে লেখা হয় না, অর্থাৎ শুরুতে যুক্তভাবে হয় না, মাঝেও হয় না, শেষে আসে। তাও এই 6টা শেষে আসে, এই 6টাকে শেষে যুক্তভাবে লেখা যায়, কিন্তু হামজাকে কখনোই যুক্তভাবে লেখা হয় না। হামজা যেমন মনে করেন যে আলিফ, আলিফ শেষে লেখা হয়। যেমন মনে করেন আমি যদি এক দাঁতের সঙ্গে আলিফ লাগাইতে যাই, তো দেখাইলাম প্রত্যেকটা মোরাক্কাবেই, প্রত্যেকটা যুক্ত অবস্থাতে আলিফকে আমরা যুক্ত করলাম, শেষে আলিফকে যুক্ত করলাম। ওইভাবে দালও যুক্ত হয়। যেমন মনে করেন এখানে এক দাঁতের সঙ্গে এই যে একটা দাল যুক্ত করা হয়েছে, দালের উপর নুক্তা দিলে দাল, দাল যুক্ত হয়, দাল যুক্ত হয়, রও যুক্ত হয়। যেমন এটা হলো র। তো দাল আর রর মাঝে পার্থক্যটা হয় এইভাবে, দাল হয় দাগের উপরে হয়, এইভাবে দাল হয় দাগের উপরে, দাগের উপরে যায় দাল, আর র আসে দাগের নিচে। তো নোক্তা দিলে রটা যা হয়ে যাবে, শেষে যুক্ত হইল। তারপর ওয়াও, ওয়াও শেষে যুক্ত হয়। সহজেই বুঝতে পারবো ওকে দেখে, ওয়াও। আর বাকি থাকলো হামজা। হামজা কখনোই এইভাবে যুক্ত হবে না, হামজা কখনোই এইভাবে যুক্ত হবে না। হামজা শুরুতেও যেমন থাকে, শেষেও তেমন, মাঝেও তেমন। তবে অনেক সময় দেখা যায় হামজাকে দাঁতের উপরে লেখা হয়। যেমন মনে করেন এই যে এইভাবে, এইভাবে দাঁতের উপরে হামজা লেখা হয়। তো এইখানে হরফ হয় 3টা, বা, হামজা, দাল। তো দাঁতের উপরে লেখা হইলেও হামজাকে আলাদা করে লেখা হয়, মিলিয়ে কখনো লেখা হয়। তো এইভাবে হামজাকে আমরা বিভিন্ন জায়গায় পাবো। এবার আমরা একটু ওই আমাদের উস্তাদ পিডিএফটা দেখার চেষ্টা করি। জি একটা বিষয় একটু জানার ছিল হামজার ব্যাপারে। জি। কোনো অক্ষরের উপরে যদি হামজা থাকে তাইলে তখন কি ওই অক্ষরটা হামজাতে পরিবর্তন হয়ে যায়? এরকম কি কোনো বিষয় আছে? না, ওই অক্ষরটা হামজাতে পরিবর্তন হয় বিষয়টা, আচ্ছা এইখানে একটা দুইটা বিষয়। একটা হলো যে আমরা কি পড়বো, আর একটা হইলো ব্যাকরণগত নিয়ম কি। তো আরবি ব্যাকরণের ক্ষেত্রে দেখা যায় অনেক সময় হরফ পরিবর্তন হয়, একটা হরফের পরিবর্তে আর একটা হরফ, দেখা যায় যে ওই হরফের উচ্চারণটা সহজ না হওয়ার কারণে, একটু কঠিন হওয়ার কারণে পরিবর্তন করে আর একটা হরফ পড়ে। যেমন এই পরিবর্তনটা ওয়াও এর থেকে হামজা হইতে পারে, বা ইয়ার থেকে হামজা পরিবর্তন করে পড়া হয়। তো এই জন্য দেখা যায় অনেক সময় লেখার ভিতরে ইয়ার উপরে হামজা লেখা থাকে, ওয়াও এর উপরে হামজা লেখা থাকে। এইখানে আমাদের পড়ার ক্ষেত্রে ওয়াও বা ইয়া এর কোনো ভূমিকা নেই,
এখানে শুধুমাত্র হামজাই। হামজাই। তা আমাদের ওয়াও ইয়ার কোনো প্রয়োজন হবে না তখন। তবে এইখানে যে বিষয়টা যে আসলে মূলত এইখানে শব্দের ভিতরে ওয়াও ছিল, এর পরিবর্তনে হামজা পড়া হয়, হামজা পড়া হয়। ছিল হামজা পড়া হয়। তো এখন আপনার এইটা মনে করার কোনো সুযোগ নেই যে আমি তাহলে পরিবর্তন না করে ওয়াওটাকেই পড়ি বা হামজাটাকে ওই ইয়াটাকে পড়ি, তো এমন করার কোনো সুযোগ নেই। জাযাকাল্লাহ উস্তাদ। আচ্ছা, তো এবার আমরা একটু দেখি। দেখেন, তো এতক্ষণ আমরা যে বিষয়গুলোই পড়লাম, তো এইটাই এইখানে হরফের ধারাবাহিকতায় দেওয়া আছে। তো প্রথমে বা, তা, সা, জিম, হা, খ, সিন, শিন, সদ, দত সবগুলোই দেওয়া আছে এখানে। 22টা দেওয়া আছে মোট, 22টা। আর বাকি যে 7টার কথা বললাম, ওই 7টাকে এখানে আলাদাভাবে দেওয়া হয়েছে। যে ওয়াও, আলিফ, দাল, দাল, র, জা, ওয়াও, এই 6টি হরফ, তার হামজাকে এখানে আলাদাভাবে দেখানো হয়েছে। এর কারণ হলো ওই যে হামজার ক্ষেত্রে যে বললাম যে হামজা শেষেও যুক্ত হয় না। যে আলিফ, দাল, দাল, র, জা, ওয়াও, এই 6টি হরফ তার বাম পাশের হরফের সাথে মিলিত হয় না বা যুক্ত ভাবে লেখা যায় না, তবে শেষে আসে আর কি। বাম পাশের সঙ্গে যুক্ত হয় না, ডান পাশের হরফের সঙ্গে যুক্ত হয়। ডান পাশের হরফের সঙ্গে যুক্ত হয়, যেমন এখানে দেখানো হয়েছে, ওই যেটা আমি একটু আগেই দেখাইলাম আপনাদেরকে। আর হামজা যেটা, হামজা হরফটি তার ডান পাশে বা বাম পাশে কোনো হরফের সঙ্গে মিলিত হয়ে লেখা হয় না, তবে মাঝে মাঝে হরফের উপর বসে। যেমন ওই যেটা একটু আগে বললাম, হরফের উপর বসে। যেমন এইখানে দেখেন আলিফের উপরে বসানো হয়েছে বা দাঁতের উপরে বসানো হয়েছে, এই যে দাঁতের উপরে বসানো হয়েছে। তারপর ইয়ার উপরে আসছে, ওয়াও এর উপরে আসছে। তো এইভাবে আর কি মুরাক্কাবের বিষয়টা। তো ইনশাআল্লাহ এই মুরাক্কাবের এই পিডিএফটা আমি দিয়ে দেবো। এইভাবে আরো কয়েকটা শেষের দিকে কিছু পরীক্ষাও আছে, পরীক্ষাগুলো দেওয়া আছে। তো ইনশাআল্লাহ মুরাক্কাবের বিষয়টা আমরা আগামী ক্লাসেও একটু দেখব। আজকে যে একটা প্রাথমিক ধারণা দেওয়া হইলো, তো এই বিষয়ে আমরা একটু দেখে আসব। আর সামনের যে বিষয়গুলো আছে এগুলো একটু নিজে নিজে দেখে আসার চেষ্টা করব। আর সমস্যা হলে ইনশাআল্লাহ জানাবো আমরা প্রত্যেকে। জি সাব্বির ভাই। আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। উস্তাদ, আমরা যে এই জিনিসগুলো দেখছি এগুলো আসলে আমরা প্র্যাকটিসটা করব কিভাবে, জি কাইন্ডলি একটু যদি শেয়ার করতেন। আচ্ছা, এইখানে আহ, আমাদের মোরাক্কাবের ক্ষেত্রে মূল যে উদ্দেশ্য এইটা হলো যে আমরা যেন যুক্ত অবস্থায় হরফগুলো চিনতে পারি, যুক্ত অবস্থায় হরফগুলো যাতে আমরা চিনতে পারি। এই জন্য এই যে আহ, প্রথম ফার্স্ট এবং সেকেন্ড পেজ, এই 2 পেজ দেখে প্রথমে আমরা যে কাজটা করব, এখানে দেখেন 1 2 3 4 5 6 7 7টা ঘর আছে। জি 7টা ঘরে প্রথম ঘরে তো একক হরফটা দেওয়া আছে, দ্বিতীয় ঘরে শুরুর অবস্থা, তৃতীয় ঘরে মাঝের অবস্থা, চতুর্থ ঘরে শেষের অবস্থা। তার পরবর্তী 3 ঘরে শুরু, মাঝে, শেষ, এর 3টা উদাহরণ দেওয়া আছে। এর 3টা উদাহরণ দেওয়া আছে। তো আমরা প্রথমে তো আর কি দেখে নেব যে শুরু, মাঝে, শেষে কিভাবে হইতে পারে। তারপরে এই উদাহরণগুলো দেখব, দেখে দেখে একটা ধারণা নেওয়ার চেষ্টা করব যে আসলে হরফটা শুরু, মাঝে, শেষে কেমন হয়। তো প্রথম অবস্থায় এই প্রত্যেকটা হরফের এই একটা ধারণা নেওয়ার চেষ্টা করব। ধারণা নেওয়ার পরে পরবর্তীতে কিন্তু এটা একটা পরীক্ষা আছে শেষের দিকে, যেমন এইখানে এইখানে আমরা বোঝার চেষ্টা করব যে এইখানে কোন হরফ। যেমন এইখানে এই উদাহরণটা দেখেন, বা এবং জিম, বা এবং জিম আছে, জিম এবং বা, ফ
ফা এবং সদ, সদ এবং ফা। দ্বিতীয় ধাপে, এটা কিন্তু আমাদের দ্বিতীয় ধাপে আসবে। প্রথম ধাপে আমরা প্রত্যেকটা হরফের বিভিন্ন অবস্থার রূপটাকে বোঝার চেষ্টা করব। রূপটাকে বোঝার চেষ্টা করে তারপর পরবর্তীতে এসে আমরা নিজে নিজে এইটাকে নির্ণয় করার চেষ্টা করব যে এইখানে এই হরফগুলো আমি চিনতে পারি কিনা। তো মনে করেন এইখানে এসে এই প্রথম উদাহরণটা যে দেওয়া আছে, তো এইখানে সহজে বোঝা যায় যে দ্বিতীয় হরফটা হলো জিম, কারণ জিমের যে একক রূপ ওইটা বাকি আছে। তো প্রথম হরফটা মনে করেন আমি চিনতে পারতেছি না, তো এই প্রথম হরফটা এখানে কি লিখছে। তো যদি সন্দেহ হয় যে বুঝতে পারতেছি না, তখন গিয়ে প্রথম দিকটা আবার একটু দেখার চেষ্টা করব যে এমন রূপটা কোথায়, যে একটা দাঁতের মতো দেখা যায়, ওই দাঁতের নিচে একটা নোক্তা দেওয়া আছে। তো এখানে এসে খুঁজলেই আমরা এই প্রথমটার ভিতরে, এই বার ভিতরে আমরা এটা খুঁজে পাবো। জি ইনশাআল্লাহ। আর যদি কোনো সমস্যা হয় তো ইনশাআল্লাহ যে কোনো সময়, ক্লাসের বাইরে যে কোনো সময় আমাকে জানাবেন, কোনো কিছু আচ্ছা জানার থাকলে, সমস্যা হইলে। আচ্ছা জি ঠিক আছে। ইনশাআল্লাহ। আরেকটা বিষয় ওস্তাদ একটু, যেটা হচ্ছে আমি যেখানে জব করি, আমার অফিসে আলহামদুলিল্লাহ দুইজন একসাথে গত ক্লাস থেকে অ্যাটেন্ড করতেছে আর কি। আলামিন ভাই এখানে আছে, হয়তো আলামিন ভাই এবং মারুফ ভাই দুজন আছেন। জি তো আলামিন তারা ভাই আমরা আছেন। হ্যাঁ, জি আমি আছি। আসসালামু আলাইকুম স্যার জি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তো ওস্তাদ গতকালকে তো আমাদের আসলে গ্রুপ হলো, আমরা যেহেতু একই ফ্লোরে বসি, একসাথে অফিস করি, তো প্র্যাকটিসটা একসাথে যদি করতে পারতাম আমাদের এই কাজের ফাঁকে ফাঁকে একটু খুব ভালো হতো। তো এটা কি কিছু করা যায় কিনা ওস্তাদ? আচ্ছা আলামিন ভাই রোল কত? আমার 25, একটু দেখতে হবে। 30, 28, 30 মনে হয় আলামিন ভাই হ্যাঁ আপনার। হ্যাঁ, 30 এরকম হবে। 30 আছেন। আমি কি দেখে বলছি। আচ্ছা আরেকজন আছে হচ্ছে মারুফ। মারুফ ভাইও কি আপনাদের গ্রুপে না, ওই আলাদা গ্রুপে না? এই উনি তিনজনই লাস্টের দিকে অ্যাডমিট হয়েছেন আর কি। তো মারুফ গতকাল ভাইয়ের মধ্যে 17 লেখা আছে, না মাহফুজ ভাই 17, মারুফ ভাইকে দেখা যাচ্ছে না। মারুফ ভাই মনে হয় আচ্ছা সমস্যা নেই, এইটা আপনারা করতে পারেন। ওই গ্রুপটা হইছে মূলত করা, যে দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে একজন একজনকে ওইভাবে আমরা চিনি না, তবে যদি এইভাবে পরিচিত থাকি, আচ্ছা একজন আর একজনকে সরাসরি চিনি বা পাশাপাশি থাকি, তো এই ক্ষেত্রে এইটাই ভালো হয় যে নিজে নিজে এই একজন আর একজনের সাথে যুক্ত হওয়া পাশাপাশি থাকলে। তো এইটা আপনাদের সুবিধা মতো করে নিবেন, সমস্যা নেই। জি ইনশাআল্লাহ। আচ্ছা জি ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আচ্ছা তো আজকে আমাদের এই পর্যন্তই থাক ইনশাল্লাহ। তো আর এই গ্রুপের যে সাথী ভাইরা আছে, তো একজন আর একজনের খবর নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর আলামিন ভাই আপনার ওই সাথী ভাইদেরকে বলে আসবেন যে আমি এই গ্রুপে যাইতেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমার গ্রুপের সবার একটু অনুমতি নিয়ে নেওয়া দরকার আসলে, যেহেতু আমি এখানে অ্যাড করতেছি। আমরা 5 জন আছি, 5 জনের মধ্যে শাওন ভাই মনে হয় আছে এখানে, শাওন ভাই আছে, তারপর হচ্ছে আমাদের এনামুল ভাইও আছে, বাকিরা নাই। ভাই আপনারা কি আছেন? তো প্রবলেম হবে নাকি আপনাদের আবার? ভাই কোনো প্রবলেম নাই, যদি আমাদের আরো ভালো হবে এটা একসাথে, মানে পড়ার ইটা বাড়বে আর কি। আচ্ছা ইনশাআল্লাহ ভাই, তাহলে একসাথে আমরা অ্যাড যদি হয়ে যাই। দুই একজন যদি দেখা গেছে নিয়মিত হয়, তাহলে বাকি দুই একজন আমরা মানে অনুশোচনা থেকে হলে নিয়মিত হবো আর কি। হ্যাঁ ইনশাআল্লাহ ভাই। আচ্ছা তো এই ওই আর কি মোটামুটি যে গ্রুপে আছেন ওই গ্রুপে জানাইয়া নিজেদের সুবিধার্থে আমরা এই গ্রুপ পরিবর্তন করতে পারি, সমস্যা নেই। আচ্ছা জি তৌহিদ ভাই। উস্তাদ, উস্তাদ ওই যে গতকালকে বলছিলেন না যে শেষের 4 জনের গ্রুপে যে কামরুল ভাই, যে ওনার সাথে কথা হয়েছে, উনি গ্রুপ খুলবেন উস্তাদ ওই আচ্ছা কামরুল ভাই তো আছেন শেষের মনে দিকে। হয়। জি উস্তাদ তিনি আছেন। আচ্ছা কামরুল ভাই এই শেষে আরো যারা আছেন, মনির ভাই আছেন। আচ্ছা মনির ভাই কালকে ছিলেন না বোধহয়, মনির ভাই। আজকে আসসালামু আলাইকুম ওস্তাদ জি, আমি আজকে প্রথম আসলাম। ও হ্যাঁ। আমার একজন, এই যে আমার এক ভাই দাওয়াত দিছে, তো ওনার দাওয়াতে আজকে আমি এই প্রথম ক্লাস করলাম। আর আলহামদুলিল্লাহ অনেকটা জানতে পারছি। আল্লাহর ইচ্ছা আপনার বুঝছিলেন। আচ্ছা আপনার ব্যাপারে আপনার ওই যে সাথী ভাই, ও কি হয় আপনার? জি আমারই ভাই, আমরা প্রতিবেশী।
হ্যাঁ, গত ক্লাসে ছিল, সিফাতের ক্লাসে ছিল, তো আপনার ব্যাপারে আমাকে বলছে। তো ইনশাল্লাহ থাকবেন, আর সমস্যা হইলে জানাবেন আমাকে। জি ওস্তাদ জি, আপনি দোয়া করেন আমার জন্য। আচ্ছা, ফি আমানিল্লাহ। আচ্ছা আসসালামু মনির ভাই, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মনির ভাই অসুস্থ মানুষ, আমরা সবাই দোয়া করব মনির ভাইয়ের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহি আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আতুবু ইলাইক।